হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে তোমরা লক্ষ্য করো। বাঁকুড়া এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা ছন্দ থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকে তোমাদের আলোচনা করা হয়েছে তোমাদের সাথে। তা তোমরা এগুলো ভালো করে তৈরি করে নিও। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসার জন্য ভালো ভালো প্রশ্ন আছে। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে ছেদ কাকে বলে। প্রত্যেকটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন যে কটা দেওয়া হয়েছে প্রত্যেকটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটা তোমরা দেখে যাবে। ছেদ মানে কবিতায় অর্থ পরিসমাপ্তি সূচক বিরতি। একে ইংরেজিতে সেন্স পজ বলে। কবিতায় পংক্তির শেষই ছেদ পড়ে। পংক্তির মধ্যেই ছন্দের ধ্বনিতরঙ্গের বিরতি ঘটে ও একটি সম্পূর্ণ অর্থ ধরা পড়ে। খুব ভালো করে করবে, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ছেদ, জ্যোতি, পর্ব, পদ সবই। এবার নেক্সট হচ্ছে জ্যোতি কাকে বলে, কয় প্রকার ও কী কী। জ্যোতি এক প্রকার বিরতি। সাধারণত কবিতা পড়ার সময় ধ্বনির সৌন্দর্য সৃষ্টির অনুরোধে নির্দিষ্টকালের ব্যবধানে বাকযন্ত্র যে সাময়িক বিশ্রাম লাভ করে তাকেই বলা হয় জ্যোতি বা ছন্দজ্যোতি। জ্যোতি বা ছন্দজ্যোতির প্রকারভেদ। জ্যোতি প্রধানত দুই প্রকার, হ্রস্বজ্যোতি বা লঘুজ্যোতি এবং পূর্ণজ্যোতি। নেক্সট 3 নম্বর, চরণ কাকে বলে। পূর্ণ জ্যোতির দ্বারা নির্দিষ্ট ও সম্পূর্ণ ধ্বনি প্রবাহকে চরণ বলে। চরণ একাধিক পর্বে বা পদে গঠিত, যেমন কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল। এবার নেক্সট 4 নম্বর, পংক্তি কাকে বলে। পূর্ণ জ্যোতির দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট দলগুচ্ছের নাম পংক্তি। অথবা তোমরা এইভাবেও বলতে পারো, পংক্তি হলো কবিতার পর্ব, পদ বা চরণ সাজিয়ে লেখার কৌশল। 5 নম্বর, পর্ব কাকে বলে। লঘুজ্যোতির দ্বারা বিভক্ত নির্দিষ্ট মাপের ধ্বনিতরঙ্গকে পর্ব বলে। এবার পরবর্তী 6 নম্বর প্রশ্ন, পূর্ণ পর্ব কাকে বলে। পূর্ণ পর্ব হচ্ছে নির্দিষ্ট মাত্রার সংখ্যার পূর্ণায়ত ধ্বনিতরঙ্গকে পূর্ণ পর্ব বলে। পূর্ণ পর্ব 4 মাত্রার, 5 মাত্রার ও 6 মাত্রার হয়। অপূর্ণ পর্ব কাকে বলে। আবার প্রশ্ন আসতে পারে একসঙ্গে 5 নম্বর হিসাবে, পর্ব কাকে বলে, কয় প্রকার কী কী, পূর্ণ পর্ব এবং অপূর্ণ পর্ব উদাহরণসহ আলোচনা করো, এভাবেও আসতে পারে। পূর্ণ পর্ব থেকে কম মাত্রার পর্বকে অপূর্ণ পর্ব বলে। অপূর্ণ পর্ব কবিতার পংক্তির শেষে থাকে এবং তা কখনো মাত্র 1 মাত্রার হয়। এবার জ্যোতিলোপ কাকে বলে। কবিতা পড়ার সময় নির্দিষ্ট স্থানে প্রত্যাশিত বিরতি ঘটে না, এই বিরামহীনতার নামই জ্যোতিলোপ। জ্যোতিলোপ ব্যাপারটি খুবই সূক্ষ্ম ব্যাপার। এখানে থামা ও না থামার মিশ্র বৈশিষ্ট্য থাকে, যেমন নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত। এখানে একটু ছেদ থাকছে, লোপ থাকছে, জ্যোতিলোপ থাকছে, সূক্ষ্ম ব্যাপারে যেটা বলা হয়েছে আঘাত। এখানে যদি ঘাতটা যদি আর না হতো তাহলে ঘাত হয়ে যেত শব্দটা, আঘাত। প্রকৃতিগত দিক থেকে বাংলা ছন্দ কয় প্রকার। প্রকৃতিগত দিক থেকে অর্থাৎ ছন্দরীতির দিক থেকে বাংলা ছন্দ 3 প্রকার, দলবৃত্ত ছন্দ, কলাবৃত্ত ছন্দ আর হচ্ছে মিশ্রবৃত্ত ছন্দ। এবার 10 নম্বর, দলবৃত্ত ছন্দ কাকে বলে। যে ছন্দে রুদ্ধদল ও মুক্তদল 1 মাত্রার মর্যাদা পায় তাকে
দলবৃত্ত ছন্দ বলে। এবার কলাবৃত্ত ছন্দ, প্রত্যেকটা সংজ্ঞায় ভালো করে পড়ে রাখবে। কলাবৃত্ত ছন্দ হচ্ছে যে ছন্দে রুদ্ধদল দুমাত্রা ও মুক্তদল এক মাত্রার মর্যাদা পায় তাকে কলাবৃত্ত ছন্দ বলে। এবার মিশ্রবৃত্ত ছন্দ, যে ছন্দে মুক্তদল শব্দের সর্বত্র এক মাত্রার মর্যাদা পায় এবং রুদ্ধদল শব্দের শেষে থাকলে দুমাত্রা মর্যাদা পায় আর অন্যত্র এক মাত্রার মর্যাদা পায় তাকে মিশ্রবৃত্ত ছন্দ বলে। 13 নম্বর, পয়ার ছন্দ কাকে বলে? পয়ার একটি ছন্দবদ্ধ বা ছন্দের আকৃতি, যে ছন্দে 8 ও 6 মাত্রার পদ বিভাগ থাকে তাকে পয়ার ছন্দ বলে। এবার মুক্তক ছন্দ বলতে কি বোঝো, একটি দৃষ্টান্ত দাও। সমিল বা অমিল, প্রবহমান বা অপ্রবহমান অসমপংক্তিক ছন্দকে মুক্তক ছন্দ বলে। মুক্তক ছন্দের ছোট পংক্তি দুমাত্রার হয়। মুক্তক একটি ছন্দবদ্ধের নাম। মুক্তক ছন্দ দলবৃত্ত, কলাবৃত্ত ও মিশ্রবৃত্ত ছন্দে রচিত হতে পারে। তা একটা দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে, শুধু থাক কলের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। এবার পুরো ব্যাখ্যা করা যাচ্ছে না, টাইম বেশি লেগে যাবে। যাই হোক, ছন্দলিপি বলতে কি বোঝো? কবিতাকে মাত্রা পর্ব, পদ ও পংক্তিতে বিন্যাসের নাম ছন্দলিপি। এবার 16 নম্বর, দলবৃত্ত ছন্দের প্রাচীন নাম কি? দলবৃত্ত ছন্দের প্রাচীন নাম হচ্ছে ছড়ার ছন্দ বা লৌকিক ছন্দ। নেক্সট, পদ ও পংক্তির মধ্যে পার্থক্য কী? অর্থজ্যোতির দ্বারা নিয়ন্ত্রিত ধ্বনিতরঙ্গকে পদ বলে আর পূর্ণজ্যোতির দ্বারা নিয়ন্ত্রিত ধ্বনিতরঙ্গকে পংক্তি বলে। পূর্ণজ্যোতি মানে অর্থজ্যোতি, যেমন মহাভারতের কথা অমৃত সমান। এখানে খেয়াল রাখবে 8 আর 6, এই 8 + 6 সম্পূর্ণ অংশটি একটা পংক্তি। মহাভারতের কথা অমৃত সমান, এই পংক্তির মধ্যে দুটি পদ, প্রথমটা হচ্ছে 8 মাত্রা আর দ্বিতীয়টা হচ্ছে 6 মাত্রার। এবার দলবৃত্ত ছন্দকে কী কী নামে অভিহিত করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দলবৃত্ত ছন্দের অপর নাম হচ্ছে স্বরবৃত্ত ছন্দ বা শ্বাসাঘাত প্রধান ছন্দ বা লৌকিক ছন্দ বা ছড়ার ছন্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য কী? ছেদ শব্দের অর্থ পূর্ণজ্যোতি, অর্থাৎ অর্থের পরিসমাপ্তি সূচক বিরতি। পূর্ণজ্যোতিকে ছেদ বলা হয়। ধ্বনিতরঙ্গের পূর্ণ অবসান সূচক বিরতির নাম ছেদ। আর জ্যোতি হলো ধ্বনিতরঙ্গের ক্ষুদ্র বিভাগ। ধ্বনিতরঙ্গের সঙ্গে অর্থের যোগ নেই, স্থান বিশেষে আংশিক অর্থের প্রকাশ ঘটতে পারে। এবার 20 নম্বর প্রশ্নটা দেখো, পদ কাকে বলে? উদাহরণ দাও। অর্থজ্যোতি দ্বারা বিভাজিত চরণাংশকে বলা হয় পদ। পদ হলো পর্বের চেয়ে বড়, যেমন রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর। এখানে এই দুটো লাইন রয়েছে, এই লাইনটি থেকেই দুটো পদ রয়েছে, রূপ লাগি আঁখি ঝুরে আর একটা পদ হচ্ছে কি গুণে মন ভোর। এবার 21 নম্বর, মিশ্রবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দের মাত্রা গণনা পদ্ধতি কীরূপ? মুক্ত অক্ষর 1 মাত্রা, শব্দের আদি রুদ্ধদল 1 মাত্রা, শব্দের মধ্যে রুদ্ধদল 1 মাত্রা, শব্দের শেষ রুদ্ধদল 2 মাত্রা এবং একক রুদ্ধদল 2 মাত্রা। এটা আমি একটা মাত্র দিয়েছি মিশ্র কলাবৃত্ত ছন্দের মাত্রা গণনা। তোমরা বাদ বাকি দলবৃত্ত ওই অক্ষরবৃত্তগুলো করে রাখবে। অক্ষরবৃত্ত ছন্দ, এই মিশ্র কলাবৃত্ত ছন্দের অপর নাম হচ্ছে কি? অক্ষরবৃত্ত ছন্দ। মিশ্র কলাবৃত্ত ছন্দের, এখানে আমরা মিশ্র কলাবৃত্ত ছন্দটা পড়লাম। এখানে মিশ্র কলাবৃত্ত ছন্দের অপর দুটি নাম,
মিশ্র কলাবৃত্ত ছন্দের অপর দুটো নাম হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ ও তান প্রধান ছন্দ। খুব ভালো করে করবে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার 5 আর 10 নম্বরে কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো অতি অবশ্যই তোমরা দেখে যেও। উদাহরণসহ সংজ্ঞা, এটা 5 নম্বরে আসতে পারে বা 10 নম্বরেও আসতে পারে, তখন ছেদ, চরণ, পদ এর সঙ্গে আরও একটা জুড়ে দিতে পারে। আর যদি 5 নম্বরে আসে যে কোনো দুটো লেখো বলতে পারে, ছেদ, চরণ, পদ এর মধ্যে যে কোনো দুটো লেখো, এভাবেও আসতে পারে। ছন্দে অক্ষর বা দল বলতে কি বোঝো? কয় প্রকার ও কী কী? বাংলা ছন্দে অক্ষর বা দলের গুরুত্ব বা তাৎপর্য কী? খুব ভালো করে করবে। বাংলা ছন্দের শোষণ শক্তি উদাহরণসহ আলোচনা করো। নেক্সট হচ্ছে পয়ারের শোষণ শক্তি কী? উদাহরণসহ আলোচনা করো। এগুলো সব 5 নম্বর হিসাবেই আসবে। এবার ছন্দলিপি নির্ণয় করো, এটাও 5 নম্বর হিসাবে আসবে। এখানে আমি জাস্ট 3টে দিয়েছি, মানে 3টেই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তা নয়, 3টে আমি এক্সাম্পল হিসাবে দিয়েছি। এই জাতীয় তোমরা ছন্দলিপি প্র্যাকটিস করে যাবে। আমি এখানে কটা এক্সাম্পল হিসাবে দিয়েছি। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, বাংলার মুখ দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ, আর হচ্ছে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। এই এক্সাম্পল হিসাবে 3টে দিয়েছি। এই 3টে প্র্যাকটিস করবে এবং এর সাথে সাথে অন্যান্যগুলো তোমরা প্র্যাকটিস করে যাও ছন্দলিপি নির্ণয় করা। এইবার যে 3টে প্রশ্ন দিয়েছি 6, 7, 8, এই 3টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দ বলতে কি বোঝো? মিশ্র কলাবৃত্ত ছন্দের মূল পর্ব সাধারণত কয় মাত্রা বিশিষ্ট হয়? উদাহরণসহ মিশ্র কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব ভালো করে করবে। আর 7 নম্বর হচ্ছে কলাবৃত্ত ছন্দ কাকে বলে? এই ছন্দকে অন্য কী কী নামে চিহ্নিত করা হয়? উদাহরণসহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বর হিসাবে। আর 8 নম্বর হচ্ছে দলবৃত্ত ছন্দের সংজ্ঞা দাও। দলবৃত্ত ছন্দের অপর দুটি নাম লেখো, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে এটা। আর 9 নম্বর হচ্ছে গদ্য ছন্দ বলতে কি বোঝো? এই ছন্দের বৈশিষ্ট্যাবলী যথোপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। অতএব এই ছন্দ থেকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো এগুলো করলে পরে তুমি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। হুবহু যদি না আসে, এই টাইপের প্রশ্ন ঘুরিয়ে আসলেও তোমার সে উত্তর সে একই আসবে। এই কলাবৃত্তের ছন্দের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য, এইগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।